আমার মাথায় কিছু ঢুকছে না রে জিমিন। খুব অসহায় মনে হচ্ছে। আরিমের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার জবটাও চলে গেছে। এখন এখন আমাদের সংসার কিভাবে চলবে? মা, তুমি চিন্তা করছো কেন? একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে, এতটা চিন্তা করো না। তোমার প্রেশার হাই হয়ে গেলে তারপরে তুমিও তো অসুস্থ হয়ে পড়বে। প্রেশার হাই হলেই বা কি বল, কি করব বুঝতে পারছি না। মা, আমি আছি তো, তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমি একটা জবের ব্যবস্থা করছি। আমি ইন্টারভিউ দিয়েছি, দেখি সেখানে কি হয়। সেখানে না হলে অন্য জায়গায় দেব। তারপরে তুমি এত টেনশন করো না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। আমি জানি বাবা, তুইও তো কম চেষ্টা করছিস না একটা জবের জন্য, কিন্তু বড় ভাই তো তুই পারছিস না। আমি একজনের বাসায় রান্নার কাজ নিয়েছি, বলেছে সেখানে শুধু রান্না করে দিতে পারলে আমাকে মাসে 15,000 টাকা দেবে। আর ওই টাকাই এখন আমাদের জন্য যথেষ্ট। মা, আমি বেঁচে থাকতে তোমার কোনো চাকরি করতে হবে না। তোমার ছেলে এখনো মরে যায়নি, যখন মরে যাবে তখন দেখা যাবে। আমি বেঁচে থাকতে আমার মাকে কোনো অন্যের বাসায় কাজ করতে দিতে পারি না। বাবা দেখ, এখন আমাদের পরিস্থিতি খারাপ, তাছাড়া তুই তো কোনো জব পাচ্ছিস না। সেই হিসাবে যদি আমি কিছু কাজ করি আমাদের সংসারটা তো চলবে। আমরা এতটা অভাবে পড়িনি মা যে তোমাকে অন্যের বাসায় কাজ করতে হবে। একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করবো। আমাকে জাস্ট কয়েকদিন সময় দাও। মা, ভাইয়া ঠিকই বলছে, তুমি এত প্রেশার নিও না। তাছাড়া তুমি এত চিন্তা করলে বাবাকে কে সামলাবে? আমরা একটা না একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো। দরকার পড়লে আমার পড়ালেখা বন্ধ করে আমিও জব খুঁজবো, একটা থাপ্পড় দিব। নিজের পড়া কন্টিনিউ কর, আমি আছি কি করতে। আমি সবটা বুঝে নিব, তোদের এত টেনশন করতে হবে না। জঙ্কুক মরে যায়নি যে নিজের বাবা মার সংসার চালাতে পারবে না। জিন বেগম আর তার ছেলের উপর কথা বাড়ালো না, কারণ তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে যা বলে তাই করে ছাড়ে। তাই তো যেদি ছেলের সাথে হার মানতে হলো তার। এই দূর অভাবে শুধুমাত্র হয়েছে আরামের অ্যাক্সিডেন্টের কারণে। আরামের অ্যাক্সিডেন্টের কারণে সে তার পায়ে খুব জোরে আঘাত পেয়েছে, যার কারণে সে হাঁটতে পর্যন্ত পারছে না। তাই তো নিরুপায় হয়ে তার এই সংসারে বোঝা হতে হলো। আরামের খুব দুঃখ লাগছে, এই দুঃসময় তার ফ্যামিলির পাশে সে দাঁড়াতে পারছে না। অবশ্য সেই 20 বছর ধরে তার ফ্যামিলিকে চালিয়েছে। এখন বাবার অভাবে সে বুঝতে পারছে জঙ্কুক, তার বাবা এতদিন ঠিক কতটা পরিশ্রম কষ্ট করেছে তাদের জন্য। জঙ্কুকের বর্তমান বয়স হচ্ছে 22 বছর। তার একটি বোন আছে যার নাম হচ্ছে জিমিন। জিমিনের বয়স হচ্ছে 17 বছর। আর তার মা হাউস ওয়াইফ। আর তার বাবা তো জানোই আরেম। তো জঙ্কুক জব খুঁজতেছে। জঙ্কুক পড়ালেখা করেছে 22 বছরে, ভালোই পড়ালেখা করেছে সে। মেট্রিক পাস দেওয়ার পর সে আর পড়ালেখা কন্টিনিউ করতে পারেনি, কারণ তার বাবার এই অবস্থার কারণে। তার বোন এখন পড়ছে। তার বোন যে কলেজে পড়ে সে কলেজটা অনেক নাম করা, যার কারণে সেখানে ফিস অনেক টাকা। বুঝতেই পারছো যে মানে সরকারি কলেজে তো এত টাকা ফিস নেয় না, কিন্তু যেগুলো নাকি ফেমাস কলেজ সেখানে ফিস টাকা অনেক নিতে হয়। তাদের জঙ্কুকে চাপ পড়ে যাচ্ছে। তার বাবার এতদিন যত ব্যাংকে ইনকামের টাকা ছিল, তার বাবার চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। তার উপর আবার জিমিনের কলেজে ফিস দিতে দিতে আরো অর্ধেক টাকা শেষ হয়ে গেছে। তাই তার মা অনেক চিন্তিত হয়ে জঙ্কুককে বলেছিল যে সে রান্নার কাজ করবে, কিন্তু তার ছেলে তো তাকে রান্নার কাজ করতে দিবে না, কারণ তার ছেলে তার মাকে খুবই ভালোবাসে এবং সম্মান করে। আর জিমিনকেও তার পড়ালেখা বাদ দিতে দিবে না। কিন্তু এই মুহূর্তে সে কোনো কাজ পাচ্ছে না। জঙ্কুক নিজে খুব অসহায় মনে হচ্ছিল সে পৃথিবীতে সব থেকে নির্দিষ্ট মানুষ। কারণ একটা ছেলে এত ভালো পড়াশোনা করে যদি কখন জব পায় না, তখন তার মনের অবস্থা বুঝতেই পারছো তোমরা। আর তার মনে করো তার ব্যাকগ্রাউন্ড চেক করে মানুষ। চাকরি নিতে গেলে ব্যাকগ্রাউন্ডের পিছে জানে, কিন্তু তার যে একটা ট্যালেন্ট আছে সেটা দেখতে চায় না। মানে এখনকার জগৎ পুরে আসতো। যাই হোক, গল্পে কন্টিনিউ করে আশা করবো তোমরা বুঝতে পারছো। দেখ না রে দোস্ত, যদি তোর কাছে কোনো একটা ভালো জব থাকে, এই মুহূর্তে আমার কাজের খুবই প্রয়োজন। তাছাড়া আমাদের সংসারে যা অবস্থা যাচ্ছে, মাও অন্য জায়গায় কাজ করতে চাইছেন, কিন্তু আমি থাকতে মাকে অন্য জায়গায় কিভাবে কাজ করতে দিতে পারি তুই বল? একটা ছেলে হয়ে এটা যে তার কাছে কতটা অসম্মানের ব্যাপার সেটা তুই ভালো করে জানিস। যখন তুই চিন্তা করিস না। তাছাড়া তুই পড়ালেখা ভালোই করেছিস। দেখ না, কোনো ভালো অফিসে ইন্টারভিউ দিয়ে তোর একটা না একটা জব অবশ্যই হবে। আমি দিয়েছি। তোর কি মনে হয় সুগা, আমি কি দেইনি? কিন্তু তারা আমার ব্যাকগ্রাউন্ড চেক করছে, আর ওখানে মনে হয় না আমি জব পাবো বলে। তাই আমাকে যে কোনো এই মুহূর্তে যে কোনো একটা জব দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা জব আছে।
আপাতত সেটা একটা ওয়েটারের। এখন কি তুই সেখানে কাজ করবি? দেখ, আমি জানি এজন্যই তোকে নিষেধ করছে। আর কয়টা দিন দেখলে হয় না? সমস্যা নেই, কোনো কাজই ছোট না। তাছাড়া এই কাজটা যদি করে আমার সংসারটা যদি চালাতে পারি তাহলে তো কোনো কথাই নেই। এই মুহূর্তে আমার এই কাজটাই অনেক দোস্ত। তো বল, কাজটা ঠিক কোথায় করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি মালিকের সাথে কথা বলে তোকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি জানা। তারপর সুগার সাথে কথা বলে জঙ্কুক সেখান থেকে চলে গেল। দেখ বান্ধবী, একটু এনজয় না করলে হয় নাকি? কালকে তোর বার্থডে, আজকে আমরা একটু এনজয় করি। চল না, পার্টিতে যাই। আর তাছাড়া খুব মজা হবে। তা না বুঝলাম, কিন্তু বাবা মাকে কি বলবো যদি বলে কোথায় যাচ্ছ? আর পার্টিতে গেলে তো সেখানে গেলে আমাদের লেট হবে আস্তে আস্তে। এটা নিচ্ছিস কেন? আমরা আছি না, আঙ্কেল আন্টিতে আমি ম্যানেজ করে ফেলবো। আর তুই তাদের একমাত্র মেয়ে, তোর কথা কি ফেলে দেবে নাকি? তাও কথা। আচ্ছা ঠিক আছে, তোরা রেডি হয়ে নে, এক্ষুনি বের হবো আমরা। ইয়ে বান্ধবী, থ্যাংক ইউ। বান্ধবীর সাথে কি প্ল্যান বানাচ্ছে আমার প্রিন্সেস? আমাকে দেখে সবাই চুপ করে রইলে কেন? কি হয়েছে বলো তো? এই তো আমাদের সুইট কিউট আন্টি চলে এসেছে। আসলে আন্টি, আমরা চাচ্ছিলাম সবাই মিলে ডেকে নিয়ে এক জায়গায়, মানে ডেকে একটু ট্রিট দিতাম আর কি। কালকে যেহেতু ওর বার্থডে, সো আজকে তো আমরা একটু মজা করতে পারি। আর আপনাদের পারমিশন দরকার। এর বলে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে কেন? কালকে তোর বার্থডে, তোমরা তাদের বন্ধু, তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে। ঠিক আছে, আমাকে তো ভয় পেতে হবে না। এতটুকু কথার জন্য এভাবে খিচুড়ি পাকাচ্ছিলে এতক্ষণ। যাই হোক, তোমরা যেতে পারো। থ্যাংক ইউ মা, তুমি ওয়ার্ল্ডের বেস্ট মাম্মা। তুই আজ পর্যন্ত যা চেয়েছিস আমরা কি মানা করেছি নাকি? তা আজ কেন মানা করবো? আর কালকে তো তোর বার্থডে, তাই না? যা, সব বন্ধু বান্ধবকে মিলে একটু ঘুরে আয়, তোরও মনটা ভালো হবে। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ আন্টি। তারপরে সব বন্ধু বান্ধব মিলে সেখান থেকে চলে যায়। ও হ্যাঁ, আমাদের গল্পের নায়িকা তোমাদের একটু পরিচয়টা আগে একটু জানিয়ে দিই। সিয়ন শহরে বর্তমানে রিচ ফ্যামিলি হচ্ছে কিম তেও। তার বাবা জেহব হচ্ছে বিজনেসম্যান। তার টাকা পয়সার কোনো অভাব নেই। তার ঘরের একমাত্র মেয়ে হচ্ছে কিম তেও, যার বর্তমান বয়স হচ্ছে 18 বছর। তার মেয়ে যখন আবদার করে, তার বাবা সেটা হাজির করার চেষ্টা করে। চেষ্টা করলেও ভুল হবে, সেটা সে যে কোনো মূল্যে সেটা কিনে তার মেয়ের সামনে রেখে দেয়। তার মেয়ে সুইট কিউট সবকিছুই, কিন্তু তার একটা অভ্যাস আছে। তার যেটা চাই সেটা চাই, যে কোনো মূল্যে হোক। যেটা একবার তার পছন্দ হবে, সেটা যত টাকায় হোক না কেন সে সেটা কিনে নেয়। আর তার মনটা ভালো হলো, সে একটু ডেঞ্জার রাগি টাইপের আর কি। আর তার মা তো একটু আগে দেখেছো। আয়ু, আশা করবো তোমরা বুঝতে পেরেছো। চলো এবার গল্পে আমরা কন্টিনিউ করি। তো জঙ্কুক, তুমি কি সম্পূর্ণ কাজ বুঝতে পেরেছো? যদি বুঝতে নাও পেরে থাকো তাহলে আমাকে বলো। আর তাছাড়া এখানে যত ধনী ফ্যামিলি থাকে, ওনারা আসলে তোমার কোনো ভুল যেন না হয়। ইয়েস স্যার, আমি বুঝতে পেরেছি। ওকে, তাহলে তুমি সেখানে যাও। একটু পরে গেস্টরা এসে পড়বে, আর তোমার কাজ হচ্ছে তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করা। ওকে, আমি বুঝতে পেরেছি। তারপর জঙ্কুক সেখান থেকে চলে যায়। আরে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করবি? চল ভিতরে যাই। ভিতরে বসে গিয়ে না জানি পার্টিটা আর কত দূর আছে। এমনিতে আসতে আমরা লেট করে ফেললাম। চল চল। তারপরে তের সব বন্ধুরা মিলে ভেতরে গেল। তে একটা সিটে বসলো, আর বসে সে কিছু ড্রিঙ্ক অর্ডার দিল। আর সঙ্গে সঙ্গে ওই সুদর্শন পুরুষটা আসলো। তোমরা বুঝতে পারছো সুদর্শন পুরুষটাকে? ম্যাম, এখানে অনেক পদের ড্রিঙ্ক আছে, আপনারা ঠিক কোন ড্রিঙ্কটা নিতে চাচ্ছেন? একটা সুদর্শন পুরুষের কণ্ঠ শুনে তে পুরুষটার দিকে তাকালো। তাকাতে তার চোখ যেন সেখানে থেমে গেল। আর
সব থেকে আকর্ষণ করছে দেখে তার ঠোঁটের যে তিলটা খুব গভীর নজরে তাকিয়েছিল। কোথায় হারিয়ে গেলি? কতক্ষণ ধরে ওয়েটার তোকে জিজ্ঞেস করে যাচ্ছে কি ড্রিঙ্ক নিবি, তুই তো কোনো জবাবই দিচ্ছিস না। লিসার ডাকে তের হোশ ফিরল। তে আমতা করে করে উঠে বসলো। কি 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 বলছিস? মানে তুই এতক্ষণ ধরে কোন শহরে বসবাস করছিস বুঝলাম না। তোকে আবার জিন পেতনি ধরলো নাকি? আরে গাড়ির রাস্তায় এত মেকআপ করে আসলে তো জিন পেতনি তো সাথেই চলে আসবো, তাই না? চুপ থাকবে। আম সরি, আসলে আমাকে একটা যে কোনো নর্মাল একটা ড্রিঙ্ক দিয়ে দেন। ম্যাম একটু কাইন্ডলি বললে ভালো হতো। আই মিন আপনি কোন ড্রিঙ্কটা নিতে যাচ্ছেন? অরেঞ্জ অরেঞ্জ ড্রিঙ্কটা দিয়ে দেন। ওকে। তারপর জঙ্গল সেখান থেকে চলে গেল। কি ব্যাপার বলতো? তুই যে রাগি টাইপের, তুই লোকটার সাথে আমতামতো করে কথা কেন বললি? তোরা বুঝবি না, চুপ করে বসে থাকি। আবল তারপর বকছে। আমি নির্ঘাত ধরেছি, তে নিশ্চয়ই ওকে পেট নিতে ধরেছে। আরে ধুর, পেটনিটা এমন করে নাকি? নিশ্চয়ই কোনো আশিক জেনে নজর লেগেছে আমাদের বান্ধবী, বুঝলি? আয় হায়, আশিক দিন এখন কি করবো আমরা? আন্টি যদি জানে না তাহলে আমাদের কিলানি দিবে। ভালো হয়েছে, কত মজা। তোরা ট্রিট করবি, হ্যান করবি, প্ল্যান করবি। কালকে মেয়েটার বার্থডে, আর আজকে কিনা তোরা এমন একটা কাহিনী করে বসলি। গাইস স্টপ ইট নাও। তোরা কি শুরু করলি বলতো? একটু চুপ করে বসবি? ম্যাম আপনাদের ড্রিঙ্ক চলে এসেছে, আর কাছে দরকার পড়লে অবশ্যই জানাবেন। সো আপনি কি আর কিছু অর্ডার করতে চান? যে আপনাকে সরি ম্যাম, কি বলতে চাইছেন আপনি? নো, কিছু বললে আপনাকে জানাবো। ওকে, তাহলে আমি এখন আসি। না না, আমার আরেকটা জিনিস চাই। কি ম্যাম? আপনাদের এখানে বেস্ট খাবার কোনটা? ওইটা 4 জনের জন্য প্লিজ অর্ডার করে দেন। ওকে ম্যাম, এক্ষুনি দিচ্ছি আমি। Bombastic side eye. Criminal offensive side eye. কি হলো গাইস, তোমরা খাবার এনজয় করো, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তাকাচ্ছি কারণ তুই যে খাবার অর্ডার দিলে এগুলো খেয়ে শেষ করতে পারবো না। আরে কর, আজকে আমার অনেক মুড ভালো, তাই তোদেরকে ট্রিট দিয়েছি। আর কালকে তো বার্থডে আমার। ইয়ঞ্জন তুই তাড়াতাড়ি খাবার শেষ কর, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তারপরে ইয়ঞ্জন তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে তের সাথে এক কোণে চলে গেল। কি হলো, তুই সবার আড়ালে আমাকে এখানে ডাকলি? কারণ আছে। ওই ছেলেটা ছেলেটা মানে কোন ছেলেটা? ওই যে একটু আগে একটা ওয়েটার আসলো না? হ্যাঁ, ওই ছেলেটা কোথায় থাকে, তার নাম কি, তার নাম্বার, সবকিছু ডিটেল আমার আজকের ভিতরে চাই। আর সেটা তুই জোগাড় করবি। তুই কিভাবে করবি আই ডোন্ট নো। তার কাছ থেকে সব ইনফরমেশন জেনে নিবি। তা না বুঝলাম, এগুলো কানেক্ট করতে আমার টাইম লাগবে না, কিন্তু ওই ছেলের এত কিছু দিয়ে তুই কি করবি? কারণ আছে। বুঝলাম না, তোর মাথায় আবার কি ঘুরছে বলতো আমাদের? আমি অনেকক্ষণ লক্ষ্য করছি তুই ওই ছেলেটা দিকে কিভাবে যেন তাকাচ্ছিস। আই লাভ হিম। মানে তোর মাথা ঠিক আছে? ছেলেটা একটা ওয়েটার, মাঝে ছেলেটা হ্যান্ডসাম, বাট তুই ওর সাথে ভালোবাসা কখনো টাকার কাছে হেরে যেতে পারে না। আর আমার একটা জিনিস যখন পছন্দ হয়ে যায় তুই জানিস ভালো করে, সেটা আমি আদায় করে ছাড়ি। কিন্তু তুই তো ছেলেটাকে আজকে দেখবি আর আজকে তার প্রেমে পড়ে গেলি। ধরে নে তাই কিছু তো আছে ছেলেটার ভিতরে, যার কারণে আমি তার প্রেমে পড়তে বাধ্য হয়েছি রে। এখন যাই হোক, আমি এই কথাগুলো যেন লিসার ন্যাচের কানে না যায়। তুই তো জানিস ওরা একবার জানতে পারলে আমার বাবা মার কানে পর্যন্ত পৌঁছে যেতে পারে। যতদিন না ছেলেটা আমাকে মেনে নিচ্ছে, আমি সেটা গোপন রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো বুঝিস, কিন্তু সবকিছু ভেবে চিন্তে দেখিস। তোকে সেটা চিন্তা করতে হবে না। সেদিনের মতন তে আর তার বন্ধুরা সবাই মিলে চলে যায়। আর ইমনজন এদিক দিয়ে জঙ্গকের যত পার্সোনাল ডিটেলস ছিল সব তেকে জানিয়ে দেয়, আর জঙ্গকের নাম্বারটাও তেকে দিয়ে দেয়। আর তে তো সবকিছু পেয়ে অনেক হ্যাপি। তার বাড়ির অ্যাড্রেসটাও তে জানে, আর সে ভেবে রাখে যে কালকেই তাদেরকে ইনভাইট করবে তার বার্থডে পার্টিতে। কিছু একটা বলে তাদের বাড়িতে যাবে। আর যে ভাবনা সেই কাজ। তে সেদিনের মতন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তে সুন্দর করে রেডি হয়ে নিয়ে গেছে, উদ্দেশ্য জঙ্গকদের বাড়ি। নামজনের একটা অভ্যাস ছিল সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের চুমুক দিতে খবরের কাগজ পড়া, আর তার স্ত্রীর হাতে মজাদার চা খাওয়া। সে খবরের কাগজ পড়তে পড়তে তো বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আরিম সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলে উঠল, দেখো না গিন্নি কে আসলো। এত সকালে তো কারোর আসা কথা না, তারপরে দেখো জিমিন আবার কিছু নিতে ভুলে গেল কিনা। তুমি বসো না আমজন, আমি দেখছি কে এসেছে।
তারপর নামজনের স্ত্রী চলে গেল দরজা খুলতে। আর দরজা খুলে রেখে একটা অপরূপ সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা এতটাই সুন্দর যে জিন তার অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রায় 1 মিনিট তাকিয়েছিল। তে ডাক দিতে জিনের হুঁশ ফিরল। আরে মা, তুমি কে? তোমাকে তো চিনলাম না আমি। আসসালামু আলাইকুম আন্টি, আমি জঙ্গলের ফ্রেন্ড। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ মা, ভেতরে আসো। তারপরে জিন ভেতরে আসতে দিল তেকে। তে বাড়িটা ভালো করে ঘুরে ঘুরে দেখলো। বাড়িটা খুবই সুন্দর। আন্টি, আসলে আমার আজকে বার্থডে তো, তাই আপনাদেরকে ইনভাইট করতে এসেছি। ও মা, সে কি মা? জঙ্গকের ফ্রেন্ড, কিন্তু জঙ্গক তো কখনো তোমার নাম নেয়নি। তোমার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে কিম তেও, ছোট্ট বলে সবাই তে বলে ডাকে। বাহ, খুব সুন্দর নাম মা। আরে কে এসেছে? জিন, দেখো না, কি একটা মিষ্টি মেয়ে এসেছে। দেখতে মাশাআল্লাহ খুবই পরি। জিনের কথাতে একটু লজ্জা পেয়ে গেল। আঙ্কেল কেমন আছেন আপনি? এই তো মা, ভালো আছি। তোমাকে তো চিনলাম না। আমি আসলে জঙ্কুকের ফ্রেন্ড। ও আচ্ছা, আসলে আজকে আমার বার্থডে তো, তাই আপনাদেরকে ইনভাইট করতে এসেছি। আসলে আমি খুবই অসুস্থ মা, আমি যেতে পারবো না। জঙ্কুক যদি যায়। না না, আপনাদের কোনো অসুবিধা হবে না, আমি গাড়ি পাঠিয়ে দিব। আপনার সবাই গাড়ি করে না হয় আসবেন। ছি মা, তা কি আর হয়? আসলে মা, আমার স্বামী অসুস্থ, বুঝতে পারছো। আচ্ছা, আমি সেটা পরে দেখে নেব। আপনাদের তো আসতেই হবে আন্টি। জঙ্কুক জঙ্কুক তো এখনো ঘুমাচ্ছে, তার সাথে কি দেখা করতে পারি আন্টি? আরে মা, সেটাকে বলতে হয়। যাও, ওপরের রুমটা ডান দিকে মোড় দিবে, জঙ্কুকের রুমটা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আন্টি, ধন্যবাদ। তারপরে তে চলে গেল জঙ্কুকের রুমে। আগে জানতাম মেয়েরা পরি হয়, কিন্তু এখন তো দেখছি উল্টোটা। এই পুরুষ যে এতটা অপূর্ব সুদর্শন, আমি তো কাছের থেকে না দেখলে বুঝতেই পারতাম না। অবশ্য তেজ চয়েস আছে বলতে হবে। আমার চয়েস বলে কথা, সুন্দর না হয়ে যাবে কোথায়? এই সুন্দর করে ঘুমাচ্ছে, এই মহারাজের ঘুম তো আমাকে ভাঙাতে হবে। তারপরে তে এক পাক করে জঙ্গকের রুমে গেল। আর গিয়ে জঙ্গককে মুখের ভিতরে কতগুলো পানি ছিটা দিল। জঙ্গক চোখগুলো মিটি করে উঠল। সে বুঝতে পারছে না এই সকালবেলা তাকে পানি কি ছিটা দিল। সে রাগ করে উঠে বসতেই দেখে সামনে একটি মেয়ে, কিন্তু মেয়েটিকে দেখে তার খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে সে কোথাও এই মেয়েটিকে দেখেছে। জঙ্গক চোখটাকে ভালো করে মুছে নিল, ভালো করে মেয়েটির দিকে নজর দিয়ে তাকিয়ে রইল। পা থেকে মাথা পর্যন্ত মেয়েটি ধবধবে সাদা। মেয়েটি দেখতে কোন অংশ পরি থেকে কম না, কিন্তু মেয়েটিকে চেনা চেনা লাগছে। জঙ্গকের মাথায় নাড়া দিয়ে উঠল। আরে, এই মেয়েটা তো সেই যে কালকে ডিউটিতে তাকে অনেকগুলো খাবারের অর্ডার দিয়েছিল। দেখে তো মনে হচ্ছে কোনো বড়লোক বাড়ির মেয়ে, কিন্তু তার ঘরে কি করছে? সে কি কোনো অপরাধ করেছে যে এখানে? আবার জঙ্গক এটাও ভাবছে সে কি কোনো স্বপ্ন দেখছে, কিন্তু এই অচেনা মেয়েটির তো স্বপ্নে দেখার কথা না। তারপরেও আমাদের স্বপ্নে তো কত মানুষই আসে। জঙ্গক নিজের গালে নিজের চিমটি কাটলো, কিন্তু না, এটা তো স্বপ্ন না। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। জঙ্গকের এমন কাণ্ড দেখে তে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তের হাসির আওয়াজে জঙ্গক বুঝে যায় এটা স্বপ্ন না। জঙ্গক তো এক লাফ দিয়ে বিছানা উঠে বসে একটা চিৎকার দেয়। জঙ্গকের এমন বাচ্চামো পাগলামো দেখে তে তো আরো হাসতে থাকে। আর জঙ্গক উপায় না পেয়ে শান্ত হয়ে বলে, তার মানে আমি স্বপ্ন দেখছি না? আপনি আমার রুমে কি করছেন? আর আপনি আমার বাড়ির অ্যাড্রেসটা কোথায় পেলেন? আপনার বাড়ির অ্যাড্রেস পেয়েছি যেভাবেই হোক। তাছাড়া আপনি অন্যায় করেছেন বলে আপনার বাড়িতে আসা। মানে আমি অন্যায় করেছি? কি করেছি আমি? আপনার সাথে তো আমার লেনদেন আছে মিস্টার, আছে বলেই তো আসলাম। কি বলছেন কি? আপনার মাথা ঠিক আছে নাকি? না, মাথা এতদিন ঠিক আছে না, কিন্তু আপনাকে দেখার পর ঠিক নেই। আপনি কি বলছেন আবল তাবল? আপনি একটা জিনিস চুরি করে নিয়ে এসেছেন, তাই তো আপনার বাড়ি আসতে হলো। কি? আপনি আমাকে চোর বলছেন? আপনার কি জিনিস চুরি করেছি আমি? আজ পর্যন্ত এই এলাকার মানুষ কেন এই বংশের একজনও বলতে পারবে না যে জীবন জঙ্গক কারো জিনিস চুরি করেছে। আর আপনি বলছেন আমি আপনার জিনিস চুরি করেছি? আর দেখাই তো হলো আমাদের কালকে।
আর আপনি কোন জিনিসটা চুরি করলাম শুনি? আপনি আমার জিনিস চুরি করেছেন সেটা হচ্ছে আমার মন। জাঙ্কুক এর কথা বুঝতে পারছে না। আপনি এখানে কেন আছেন বলুন তো? আপনার তো মানসিক হাসপাতালে থাকার কথা। তো আমি আপনার হয়ে কাজটা করে দিচ্ছি। আপনার বাবা মা হয়তো আপনাকে মানসিক রোগী হসপিটালে ভর্তি করতে ভুলে গেছে। আপনি হয়তো সেখানকার কি রোগী, এখানে পালিয়ে এসে আবল তাবল বকছে। না, আমি মানসিক রোগী না, কিন্তু আপনার প্রেমে হাবুডুবু খেয়ে মানসিক রোগী হতে চাই। যাই হোক মিস্টার, কাজের কথায় আসি। এত রাগ দেখাবেন না, শরীরের জন্য মোটেও ভালো না। তাছাড়া আজকে আমার বার্থডে, আমি চাই আপনারা সবাই আমার বার্থডেতে অ্যাটেন্ড করেন। আপনার সাথে দেখা হলো কালকে, আর আপনি আমার কি হন যে আপনার বার্থডেতে আমি অ্যাটেন্ড করবো? হন নেই, কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখন আপনার মাথায় মেন্টালি সমস্যা আছে, তাই বলছি আমার বাড়ি থেকে চলে যান। আপনাকে আমি চিনি না, আপনার বার্থডেতে কেন যাবো আমি? ও মা, কালকেই তো দেখা হলো আমাদের, তো কি আজকে না হয় পরিচয় করিনি? কাল না হয় দেখা হয়েছে, চলুন আমরা নতুন করে পরিচয় হই। আমি হচ্ছি কিম তেও, ছোটবেলায় সবাই তে বলে ডাকে। বয়স আমার 17 বছর, আর আমি এখন পড়াশোনা করছি। আর আপনি আপনি কে হন যে আপনাকে পরিচয় দিতে হবে? আপনি তো বললেন আপনি আমাকে চেনেন না, জানেন না, তাই তো নিজে পরিচয় দিলাম। তো এখন আপনার পরিচয়টা তো, আর আপনি না নিলেও সমস্যা নেই, আমি অলরেডি আপনার সবকিছু জেনে এসেছি। মানে আপনি জাসুসি করছেন আমার পেছনে, ধরে নেন তাই। এখন আমি এত কথা বলতে পছন্দ করি না। আজকে আপনি আমার বাড়িতে আসছেন, এটাই ফাইনাল। আপনি কে হন আমাকে আদেশ দেওয়ার? আমি আপনার ফিউচার ওয়াইফ, সো এতটুকু তো আদেশ দিতেই পারি। আর বিয়ের পর তো আছি। দেখুন, আপনার এসব ফালতু কথা শোনার জন্য আমার মোটেও টাইম নেই। আমাকে বেরোতে হবে, আমার কাজ আছে। ওমা, আজকে তো সানডে, আজকে আবার আপনি কিসের কাজ? আমার জানার মতো তো আজকে আপনার ছুটি। আপনার মতন তো আর আমরা বড়লোক নই যে বাসায় বসে থাকলে হবে। আমাকে অন্য কাজের জন্য বেরোতে হবে। এসব ফালতু কথা বলতে আসবেন। আপনি এখান থেকে চলে যান, আমরা এখান থেকে কেউই যাব না। আপনি যদি না যান তাহলে আমি খুবই কষ্ট পাবো, আর কষ্ট পাবো বললে ভুল হবে। আমি আপনাকে জোর করে নিয়ে যাব। ও আচ্ছা, তাই নাকি? আপনি আমাকে কিভাবে জোর করে নিয়ে যাবেন? সোজা কথা যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল কিন্তু কিনতেও বেকাতেও জানে। আপনি আমাকে ট্রেড দিচ্ছেন। তাছাড়া দেখি আপনি আমাকে কিভাবে জোর করে নিয়ে যান, আমিও দেখে ছাড়বো। ও হো, এই কিমতের সাথে অ্যাটিটিউড, আই লাইক ইট। এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। তাছাড়া আপনি ছাড়া এই পর্যন্ত এই কিমতের উপর কেউ আজ পর্যন্ত অ্যাটিটিউড দেখাতে পারেন। আপনি অনেক লাকি, কারণ আপনি নিজের হবু বউয়ের সাথে অ্যাটিটিউড দেখাচ্ছেন। আপনার সাহস আছে বলতে হবে। সাহস না থাকলে তো আর আমার সাথে আপনি দাঁড়াতে পারবেন না, কারণ আগুন আর ঘি একসাথে থাকলে যা হয় আর কি। যাই হোক, আপনার চ্যানেল অ্যাপসেট করলাম। দেখুন, এবার আপনাকে এখান থেকে আমি ঠিক কিভাবে নিয়ে যাই আর সবার সামনে নিয়ে যাব, আপনি কিছুই করতে পারবেন না। তো তের কথা আগার মাথায় জঙ্গল কিছুই বুঝতে পারছে না। এবার মরা কান্না জুড়ে দিল। তের এমন মরা কান্না শুনে বাড়ির সবাই জঙ্গলের রুমে আসলো। তুমি এমন করতে পারো না জঙ্গল, প্লিজ দয়া করে আমার বাড়িতে চলো। সামান্য কথা নিয়ে তুমি এভাবে আমার সাথে ঝগড়া করতে পারো না। তাছাড়া আমি আঙ্কেল আন্টিকে বলে এসেছিলাম আমার বাড়িতে যাওয়ার জন্য, তার জন্য তুমি আমার সাথে চিৎকার কেন করছো? আরে তেমা, কি হয়েছে? তুমি এভাবে কান্না কেন করছো? আন্টি, আমি শুধু বলেছি জঙ্কুককে আমার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। আর ও আমার সাথে চিট করেছে। মানে? আমি তোমার কথা বুঝতে পারছি না। জাঙ্কুক তোমার সাথে কি চিট করলো? মা, এই মেয়ের কথা তুমি শোনো না। এই মেয়ে আমাকে ফাঁসাতে যাচ্ছে। তাছাড়া মেয়েকে আমি ব্যাস জাঙ্কুক, ব্যাস হয়েছে। প্রচুর লতা দিয়ে আর মুরগি থাকতে হবে না। তুমি আমাদের সম্পর্কটা এখন আঙ্কেল আন্টিকে মিথ্যে কথা বলো না। এখন সময় এসেছে আঙ্কেল আন্টিদের সবকিছু খুলে বলা। মানে তুমি কি বলতে চাইছো? মানে তুমি কি বলতে চাইছো? কিসের সম্পর্ক? জাঙ্কুক, তুই আমাদের থেকে কি লুকাচ্ছিস? আন্টি, আসলে আমি খুব লজ্জিত। জাঙ্কুক এখন আমাকে মেনে নিচ্ছে না। আমি ওকে ভালোবাসি, আর আমাদের সম্পর্কটা শুধু একটা বন্ধুত্বের না। আমরা অনেক দিন ধরে একে অপরকে ভালোবাসি, কিন্তু ফ্যামিলি চাপে আপনাদেরকে বলিনি। একটা কথা জাঙ্কুক, তুমি আমাদের থেকে লুকিয়ে গেলে। এমন ভারী দেখতে মিষ্টি মেয়ে আমাদের বলতেই পারতে। তাছাড়া এই মেয়েকে তো আমাদের এমনি পছন্দ হয়েছে, তুমি আমাদের আগে কেন জানাওনি? মা, বাবা, তুমি বুঝতে পারছো না আমি মেয়েটাকে চিনি। ব্যাস জাঙ্কুক, ব্যাস
তুমি এখন আমাদের সম্পর্কটা অস্বীকার করবে তাদের সামনে? এই মেয়ে, একদম চুপ করো, না হলে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। তোমাকে আমি চিনি? ছি, তুমি আমার সাথে এমন বিহেভ করছো, দেখলেন আন্টি? আপনার ছেলে এখন আমাকে না চিনে ভান করছে। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? আমার কাছে প্রুফ আছে। প্রুফ? তুমি কি প্রুফ দেবে? আমি তোমাকে তো চিনি না। তোমার প্রুফ দেখাও, কি প্রুফ দিবে তুমি? ঠিক আছে, প্রুফ দিলে যদি আঙ্কেল আন্টি বিশ্বাস করে তাহলে তাই দিব আমি। তারপরে তে নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে, আর বের করে কিছু জাঙ্গো কাটের ছবি দেখায়। মানে ওই ছবিটার ভিতরে লাইক কাপাল যেভাবে ছবি তুলে ঠিক সেরকম ভাবে ছবি তোলা ছিল। মানে আরে মার্জিন বেগম দেখে তো পুরো শক। তার ছেলে তাদের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে। দেখুন আঙ্কেল আন্টি, আমি মিথ্যে বলছি না। জাঙ্কুকের সাথে আমার প্রায় 2 বছর সম্পর্ক। ছি জাঙ্কুক, তুই এত বড় কথা আমাদের লুকালি? আর প্রেম করেছিস ভালো কথা, এভাবে মেয়েটার সাথে চিট কেন করছিস? আসলে আন্টি আমাদের ভিতর ঝগড়া হয়েছে তো, তাই আর কি। জাঙ্কুক রাগ করে বলছে যে আমার পার্টিতে যাবে না। আমি খুব আশা নিয়ে এসেছিলাম, আর বলছি যে বাবা মা জানতে পারলে কি মনে করবে, তাই বলছে ও যাবে না, আমার সাথে ব্রেকআপ করবে। জাঙ্কুক, তোর থেকে এটা মোটেও আশা করিনি। এক থাপ্পড় দেব তোকে। মেয়েটাকে আর কাঁদাবি না, ভারী দেখতে মিষ্টি। আর এই মেয়েটা আমাদের ঘরের পুত্রবধূ হবে, এটা তো ভালো কথা। এতে আমি কেন নারাজ হব? কি বলো আরেম? একদম। এই মেয়েটা কিন্তু আমাদের অনেক ভালো পছন্দ হয়েছে, আর তুই এমন করবি তোর কাছ থেকে আশা করিনি। মেয়েটাকে আর কাঁদাস না, ওর বাড়িতে তুই চলে যা। আঙ্কেল আন্টি, আপনারা মা আমাদের জোর করো না। আসলে বুঝতে পারছো আমার শরীরটা বেশ একটা ভালো। হ্যাঁ মা, তুমি জঙ্কুককে নিয়ে চলে যাও। ঠিক আছে আঙ্কেল আন্টি, আপনাদের জন্য আমি খাবার পাঠিয়ে দিব। না না মা, তার কোনো দরকার নেই। দেখেছো এই মেয়েটা কত মনটা ভরো, আর তুই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছিস। বাবা, তুমি বুঝতে পারছো না মেয়েটা? চুপ, আর একটা কথা বলবি না। মেয়েটার সাথে তুই যাচ্ছিস, দেখবেন তো মিস্টার জিনজাঙ্কো এতেই চাইতে কি করতে পারে। খুব এসেছিলেন আমাকে চ্যালেঞ্জ দিতে। দেখুন সবার সামনে আপনাকে কিভাবে, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। তো তে একটা বাঁকা হাসি দিল, আর জাঙ্কুককে ঠেলে ঠেলে তার বাবা মা তের সাথে পাঠিয়ে দিল। জাঙ্কুক নীরব হয়ে তের গাড়িতে বসে পড়লো। তার কিছু করার নেই, এর মধ্যে সে নিরুপায়। মেয়েটা যে এত ডেঞ্জারাস জাঙ্কুক ভাবতেই পারেনি। আপনি খুব গম্ভীর মানুষ তো, এত কথা বলে যাচ্ছে, আপনি তো একটা কথারও আনসার দিচ্ছেন না। বলুন আমার অ্যাক্টিংটি কেমন হয়েছে? এই কথাটা জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলল, একদমই জঘন্য। আমার বাবার মার সামনে আমাকে কালপিট বানিয়ে আপনি একদম ঠিক করেননি। এবার দেখুন এই জীবন জাঙ্কুক আপনার সাথে ঠিক কি করে। জাঙ্কুকের কথায় তে একটু হাসলো। তে মনে মনে ভাবলো, আরে মিস্টার, আপনি আমার কি করবেন? আপনাকে যে ফাঁসিয়েছি, আপনি মনে হয় না কিছু করতে পারবেন, শুধু রাখি দেখা। জাঙ্কুক মুখটা গোমরা করে ও পাশে বসে আছে। একটু পরে তের বাড়িতে এসে থামলো। জাঙ্কুক বাড়িটার দিকে তাকিয়ে রইলো। বাড়িটা বিশাল বড়, রাজপ্রাসাদের থেকে কোনো সাইডে কম কিছু মনে হচ্ছে না। বোঝাই যাচ্ছে ইনি একজন বড় লোকের মেয়ে। কিন্তু জাঙ্কুকের কথা হচ্ছে এই বড় লোকের মেয়ে কেন তার পেছনে পড়লো? মেয়েটা কি তাকে সত্যি ভালোবাসে, নাকি শুধুই তার চোখের দেখা? তবে চোখের দেখা হলেও তো মেয়েটা তার সাথে টাইম পাস করতো। কেন বলতে গেল তার বয়ফ্রেন্ড, সেই কে জানে। জাঙ্কুকের মনেতে এসবই ঘুরপাক কাটছে। এত বড় লোকের মেয়ে হয়ে একটা গরিব ছেলেকে কেন লাইক করবে? আর তাছাড়া সেটা একজন ওয়েটার, তার সাথে নিশ্চয়ই টাইম পাস করছে মেয়েটা। জাঙ্কুক এটা গাড়ি থেকে নেমে বসলো, আর তেও গাড়ি থেকে নামলো। জাঙ্কুকের হাতটা ধরে তার বাড়ির সামনে নিয়ে গেল। জাঙ্কুক তের থেকে হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বিদেই ব্যর্থ। এই মেয়ের সাথে দেখছি সেই পারছে না। পুরুষ মানুষের শক্তির সাথে নাকি মেয়েরা পারে না, কিন্তু জাঙ্কুকের সাথে এখানে হচ্ছে উল্টা। তের শক্তির সাথে জাঙ্কুকই পেরে উঠছে না। জাঙ্কুক ব্যর্থ হয়ে তের সাথে তাল মিলিয়ে হাঁটতে শুরু করলো। বাড়ির সামনে এসে কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর আয়ু বেগম দরজা খুলে দিলেন। বাড়িটাকে চারচমক ভাবে সুন্দর করে সাজানো হয়েছে, কারণ একটাই, আজকে এবারের আদরের মেয়ে তের জন্মদিন, তাই তো বাড়িটা এত সুন্দর করে সাজানো। অচেনা একটা ছেলেকে দেখে আয়ু বেগম তেকে জিজ্ঞেস করে উঠল, রে মা, ছেলেটা কে? তে জবাবে বলল, এটা আমার বন্ধু। ও আচ্ছা, আগে তো কখনো দেখিনি তোর এই বন্ধুকে। কারণ আগে কখনো দেখা হয়নি, তাই দেখনি। এইখানে কি তুমি সব পরিচয়পত্র শেষ করতে চাও? ভেতরে আসতে দিবে না আমাদের? আরে
কি বলবো, এত কাজের চাপে ভুলে গেছি। আয় তোরা ভেতরে আয়। তারপর তে আর জঙ্কুক ভেতরে আসলো। জঙ্কুক আন্টি বলে তের মাকে সালাম জানালে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো তুমি? এই তো আন্টি ভালো আছি। আপনি কি একটু ফ্রি আছেন? তোমার কি কোনো প্রবলেম হচ্ছে বাবা? না মানে আপনার সাথে কিছু কথা ছিল আমার। জি বলো। জঙ্কুকের মুখের দিকে তে তাকিয়ে রইল। জঙ্কুক আসলে তার মাকে কি বলতে চাইছে কিছু বোঝার ওঠার আগে জঙ্কুক বলে ফেলে, আসলে আমি তেকে বিয়ে করেছি। এই কথা শুনে সবার কাজের লোক থেকে শুরু করে তের মার মাথায় হাত। এই ছেলে বলছে কি? তে তো বললো এই ছেলেটা তার ফ্রেন্ড হয়, কিন্তু তে তো এটা বলেনি যে ছেলেটাকে সে বিয়ে করে ফেলেছে। ইতিমধ্যে তের বাবা সেখানে ছিলেন। এমন কথা শুনে তের বাবা দৌড়ে তার কাছে এলেন। কি বললে তুমি একটু আগে? এটাই যে আমি আপনার মেয়েকে বিয়ে করেছি। জঙ্কুক তুমি এসব কি বলছো? তুমি চুপ থাকো, কথাটা থামা চাপা দেওয়ার চেষ্টা করো না তে। আর তুমি ভয় কেন পাচ্ছ? আমি আছি না তোমার। এই থেকে খুশির খবর কি হতে পারে আয়ো বলো। এতদিন পর আমার মেয়ে একটা ভালো কাজ করলো। ঠিক বলেছ, এই দিনটা দেখার জন্য আমি যে কি খুশি হয়েছিলাম তোমাকে কি বলবো। আমার মেয়ে এত সুন্দর একটা ছেলে, বাহ! আমার প্রথম দেখাই ছেলেটাকে পছন্দ হয়ে গেছিল। মানে তোমার পছন্দ হয়েছে? ইস, তুমিও না, ওকে কেন পছন্দ, মানে আমার মেয়ের জন্য পছন্দ হয়েছিল আর কি। হ্যাঁ সেটা বল। এর বাবা মার এমন কথা শুনে তো জঙ্কুক হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তাদেরকে তো তার মেয়েকে বকার কথা, সেই জায়গায় এর বাবা মা তো তেকে সাপোর্ট করছিল। তেকে না কিছু বলেই তো এক একজন কংগ্রাচুলেশন জানিয়ে দিচ্ছিল। এতে জঙ্কুক ঘাবড়ে যায়, কারণ সে এতক্ষণ যা বলেছে সবে মিথ্যে। কারণ সে চেয়েছিল তের কাছ থেকে রিকোয়েস্ট নিতে, একটু আগে তার বাড়ির কাছে যেটা করেছে আর কি। কিন্তু সে যে এখানে নিজেই ফেসে যাবে জঙ্কুক সেটা বুঝতে পারেনি। আমার প্ল্যান দেখছি আমার উপর ভারী পড়ে গেল। জঙ্কুক এখান থেকে শিগগিরই ভাগ, নাহলে তোর এই পাগল মেয়েটিকে বিয়ে করতে হবে। আর মেয়েটা পাগল হওয়ার সাথে সাথে ওর পুরো অল ফ্যামিলি পাগল। জঙ্কুক যেই না পালাতে যাবে জঙ্কুকের হাঁটাতে শক্ত করে চেপে ধরে আর জঙ্কুকের কানে কানে বলে, তা আমার হবু বর, হাজবেন্ড, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাকে বিয়ে করবেন না? একটু আগেই তো বললেন আমাদের বিয়ে হয়ে গেছে। চলেন এবার বাসর রাতটা শেষ নেই। জাস্ট শাট আপ, আমার হাত ছাড়ুন। কিসের বিয়ে? হ্যাঁ, আমি আপনাকে এখনো বিয়ে করিনি। ও মা, একটু আগেই তো আপনি বললেন খুব গলা ফাটিয়ে আপনি আমাকে বিয়ে করেছেন। এটা বলেছি কারণ আপনাকে ফাঁসানোর জন্য। কে জানতো আপনার সাথে সাথে তো আপনার দেখছি পুরো অল ফ্যামিলি পাগল। তো কিছু করার নেই, আপনার প্ল্যানে আপনি নিজেই ফেসে গেছেন। এখন তো বিয়ে আমাকে করতেই হবে, আর না করলে তো বাকিটা জানেনি কি হবে। তো জঙ্কুক অলরেডি ফেসে গেছে। তের বাবা মা তো কথা বলছে জঙ্কুকের বাবা মার সাথে, আই মিন তাদের বিয়েটা কালকে দেওয়া হবে। তো তারা বেশি দেরি করলো না, জঙ্কুক তো কিছুতে বিয়ে করবে না। তার মার ধমকেই জঙ্কুক বিয়েতে রাজি হয়ে যায়, কারণ সে নিজেই ফেসে গেছে। তার কথাই তো বললাম যে সে তেকে বিয়ে করেছে, কিন্তু আসলে তো জঙ্কুক তেকে বিয়ে করেনি। আর এই সবটা জেনে বুঝে জঙ্কুককে ফাঁসিয়েছে যাতে জঙ্কুক চাপে পড়ে তেকে বিয়েটা করতে হয়। তো জঙ্কুক আর তের বিয়ে হচ্ছে। তো ফাইনালি ত্যাগকের বিয়েটা সম্পূর্ণ হয়। তের মা তো কান্না করছিল তার মেয়ের জন্য, একটা মাত্র মেয়ে তার। এই বাড়িটা, এত বড় বাড়িতে তে চলে গেলে তো এই বাড়িটা পুরো খালি হয়ে যাবে, কিভাবে থাকবে তারা? যে হোক, তার নিজের স্ত্রীকে বোঝাচ্ছেন মেয়েরা বড় হলে একদিন পরের ঘরে যেতেই হবে, তাদের কাছে তো সারা জীবন রেখে দিতে পারবে না। আয়ু, দেখছো তোমার জন্য আমার মেয়েটা আরো কান্না করছে। এবার তো থামো, মেয়েটা যাওয়ার সময় এভাবে কান্না করাবে নাকি তুমি? আমি কান্না করতে চাইছিলাম না, কিন্তু আমি তো মা, বলো কিভাবে মেয়েকে রেখে থাকবো? মেয়েদের তো একদিন না একদিন পরে ঘরে যেতেই হবে।
এত চিন্তা কেন করছো? তাছাড়া জামাই বাবা তো ডেকে নিয়ে আসবে আমাদের এখানে, আসা যাওয়া তো থাকবে। এমন তো না যে আমাদের মেয়ে একবারে পর হয়ে যাচ্ছে। যাই হোক ভাই, আপনি একদম ঠিক বলেছেন। আপনার মেয়ে দেখতে ইচ্ছে করলে আমাদের বাসায় চলে আসবেন। আপনাদের মতন হয়তো একটা বড়লোক নেই, কিন্তু একটা কথা দিতে পারি, আপনার মেয়ে আমাদের কাছে একদম ভালো থাকবে, একদম নিজের মেয়ের মতনই রাখবো। ছি ছি, আপনি এসব কি বলছেন? আপনার প্রতি বিশ্বাস বলেই তো আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে করেছি। তাছাড়া আপনারা খুবই ভালো মানুষ। টাকার যদি সবকিছু হতো তাহলে তো আমি ধনী ছেলের সাথেই বিয়ে দিতে পারতাম। তাছাড়া আজকালকার টাকা পয়সায় সুখ হয় না। মেয়েটা যার সাথে সংসার করবে, যাকে ভালোবাসবে, যার সাথে সারাটা জীবন কাটাতে পারবে, হ্যাপিনেসটাই বড়। টাকা পয়সা দিয়ে আর কি হবে? টাকা আজ আছে কাল নেই। একদম আপনি ঠিক বলেছেন। যে হোক, আমি আপনার কথায় একমত। টাকা আজ আছে কাল নেই, কখন কার কি হয় বলা যায় না। তাছাড়া আমি আপনাকে একটা গ্র্যান্ট অবশ্যই দিতে পারি। আমার ছেলে কিন্তু খুবই ভালো মানুষ। শুধু আমার ছেলে বলে প্রশংসা করছি তা না, আমার ছেলে একটু মাঝে মাঝে রাগ করে তার কি, কিন্তু তার মনটা কিন্তু অনেক ভালো। আর আমার বিশ্বাস আপনার মেয়েকে অবশ্যই সে ভালো রাখ। আমি আর আপনাদের দেরি করাবো না, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আর নতুন বনিয়ে যাবেন, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। মা, সবকিছু দেখে শুনে দেখো, আর নিজের শাশুড়ি শ্বশুরের কথা অমান্য করো না। এখন তোমার বিয়ে হয়েছে, নিজের সংসারটা নিজের মতন করে গুছিয়ে নিও। অবশ্যই গুরুজনের কথা শুনবে। কি বলেছি বুঝতে পেরেছো? জি মা, তুমিও চিন্তা করো না, আমি সবটা সামলিয়ে নেব। আর নিজে ওষুধটা ঠিক মতন খেয়েও, আর কোনো প্রবলেম হলে অবশ্যই ফোন দিও। আমি কিন্তু সব কিছু ফোন দিয়ে জানবো তোমরা কি করছো না করছো। পাগলি মেয়ে একটা, একদম চিন্তা করতে হবে না। তো আয়ু অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে রেখেছে, কারণ সে আর চায় না নিজের মেয়েকে আর কাঁদাতে। অলরেডি তেও অনেক কান্না করেছে। আর সবাইকে বিদায় জানিয়ে জঙ্কুক ডেকে নিয়ে গাড়িতে বসলো। বাড়ির সবাই গাড়িতে বসেছে। বেশি দেদের বাসা বেশি একটা দূর না, বাট তারপরও তাড়াতাড়ি যাওয়া ভালো। তো প্রায় আধা ঘন্টা গাড়িতে জার্নি করার পর জঙ্কুকদের বাসা আসলো। জঙ্কুকদের বাসা বেশি একটা বড় না, আমি তিন চারটা রুম হবে আর কি। একটা রুমে থাকে, আর নামজুন আর তার ওয়াইফ একটা রুমে, আর জঙ্কুকের আলাদা একটা রুম। জঙ্কুকের যে রুমটা সেটা হচ্ছে উপরের সাইডে। তো জঙ্কুকের রুমে ডেকে বসিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আরেকটা কথা, জিমিন হচ্ছে জিমিনের একটু অসুস্থ, তাই জঙ্কুকের বিয়েতে সে আসতে পারেনি, কিন্তু তার ভাবিকে দেখে অনেক হ্যাপি। আর জিমিনি আর ডেকে নিয়ে জঙ্কুক রুমে বসিয়ে দিয়ে আসে, আর অনেক গল্প করে তারপরে তার ভাবির রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জঙ্কুক পায়চারি করতে করতে বেচারা ভাবছিল যাবে কিনা, কারণ বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে, সে কি করবে বুঝতে পারছে না। সে ঘরে ঢুকে আর কি দেখে পেয়ে ছুটি হয়ে এক জায়গায় বসে আছে। ঘুমটার আড়ালে যে মেয়েটা বসে আছে, এই মাত্র বিয়ে করা স্ত্রী। ভাবতে অবাক লাগছে, কিভাবে জঙ্কুক এত তাড়াতাড়ি বিয়ে করলো। জঙ্কুকের বিয়ে নিয়ে এখন বেশ প্ল্যান ছিল না, হলো তার ফ্যামিলিকে সে ভালো রাখতে চেয়েছিল, কারণ তার বাবার পরে সে একমাত্র শেষ ভরসা ছিল। তার বাবা তার কখনো কাজ করতে পারবে না, তাই তো তাকে এই পুরো গোটা ফ্যামিলিকে সামলাতে হবে। এর মাঝেই যে এত কিছু হয়ে যাবে জঙ্কুক ভাবতে পারে, তাই তো জঙ্কুক রাগ করেছে মেয়েটার উপর। জঙ্কুক এসব ভাবতে ভাবতে দরজা খুলে রুমে আসলো। এসে দেখে তে সেখানে বসে আছে। জঙ্কুক গম্ভীর কণ্ঠে থেকে বলল, আপনি এখনো ঘুমাননি? কার জন্য ওয়েট করছেন এখানে? জঙ্কুক আমার প্রশ্ন কথায় তে উত্তরে বলল, ও মা, আপনি আমার হাজবেন্ড। ও সরি, আমি ভুলে যাচ্ছি কেন, এখন তো আমরা বিয়ে করেছি। আপনি কেন বলছি? আমি এখন থেকে আপনাকে তুমি করে বলবো। তুমি এখন আমার স্বামী হও, তাই তোমার জন্য অপেক্ষা না করে কি অন্যজনের জন্য করবো নাকি? হাজবেন্ড, হাউ ফানি। যে জায়গায় আপনি আমার ফ্যামিলির সামনে আমাকে ফাঁসিয়েছেন, সবাইকে এটাই প্রমাণ করেছে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমাদের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল। যে জায়গায় তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এত হাইপার হও না। এই তো শুনো ডার্লিং, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা মেনে নাও। তুমি জানো একটা সিক্রেট তোমাকে বলি, আমার বাবা একজন মাফিয়া ছিলেন, তার ঘরেই মেয়ে আমি। এখন অবশ্য সে নেই, কিন্তু আমার বাবার রক্তের গায়ে তো আমার শরীরে বইছে, তাই না? তাই আমার বাবা যেমন হবে তার মেয়ে তো প্রায় তেমনই হবে। বলে না, কর্মের ফল বলে একটা কথা আছে, সেটাই। এখন কথা হইল, আমি তোমাকে প্রথম দেখে অনেক ভালোবেসে ফেলেছি। আর এই কিন্তু যে বিষয়ে একদম পছন্দ হয়ে যায় না, সেটা যত টাকাই বা যত কোটি টাকাই হোক না কেন, সেটা আমি হাতিয়ে নিই। আর তোমাকে আমার ভালো লেগেছে, তাই তোমাকে বিয়ে করেছি। আর
তুমি ফার্স্ট অ্যান্ড লাস্ট। তুমি যদি অন্য কারোর দিকে চোখ তুলে তাকাও না, তাকে শেষ করে দেব। আর তোমাকে একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমাকে তুমি মেনে নিতে পারছো না। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? যদি থেকে থাকে তাহলে বলো তাকে তোমার লাইফ থেকে সরে যেতে। আর যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কারণ মেয়েটা আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না। আর যদি থেকেও থাকে তাহলে ভুলে যাও, এটা তোমার জন্য ভালো, বুঝলে? আর তোমাকে ফ্যামিলির বিষয় নিয়ে এত ভাবতে হবে না, আমি সবটা ম্যানেজ করে নেবো, বললাম তো। তুমি এখন টেনশন ফ্রি থাকো, আমি তোমার লাইফে এসে পড়েছি না। এখন আমাদের ফার্স্ট নাইট, সো মনটা নষ্ট করতে চাই না, আমার কাছে আসো। এই কথা বলে জঙ্কুককে তে এক ধাক্কা বিছানা শুয়ে দেয়। তে আর জঙ্কুকের মাঝে 1 মিটারও দূর নেই, দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে চাইছে, মেয়েটা করছে কি তার সাথে। জঙ্কুক বারবার মেয়েটাকে ঠেলে সরে দিতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। মেয়েটার শক্তির সাথে মনে হচ্ছে মেয়েটা তার সাথে সুপার গ্লুপের মতন, আঠার মতন লেগে আছে। এই মেয়ে, ছাড়বো আমাকে। এখন দেখছি তোমার মাথার সাথে সাথে তোমার মতলবটা খারাপ। নিজের হাজবেন্ডের সাথে এমন বলে কারো মাথা কেউ খারাপ হয়ে যায় না মিস্টার। আমার কাজ আমাকে করতে দিন। তুমি যেটা করতে চাইছো কিন্তু তোমার জন্য ভারী পড়ে যাবে। তে ছাড়ো বলছে আমাকে। যদি না ছাড়ি, ডোন্ট ডু দিস। তে আগুন নিয়ে খেলার চেষ্টা করো না, নিজে পুরো ছারখার হয়ে যাবে। আমি চাই না তোমার সাথে এমন কিছু করতে, তাই ছেড়ে দাও আমাকে। আমি চাই মিস্টার আগুনে পড়তে, নিজের হাজবেন্ডের আগুনে। আমাকে পোড়াবেন না আপনি? ঠিক আছে, তোমার যখন এত পোড়ানো শখ, আমি তোমাকে সতর্ক ওয়ার্নিং 2টি দিয়েছি। এখন চলো আমার আগুনে। মা, আপনি একা একা কেন কাজ করছেন? আমাকে ডাক দিলেই পারতেন। দিন, আমি করে দিচ্ছি। ও মা, সে কি? আমি করে নিতে পারবো। তাছাড়া তুমি কোনোদিন এমন কাজ করোনি মা, আর আস্তে আস্তে না হয় শিখবে। এখন তুমি নতুন বউ, তোমাকে মানুষজন দেখতে আসবে। তোমার এখন কোনো কাজ করতে হবে না, তুমি এখানে বসে চুপটি করে। জিমিন, যা তোর ভাবিকে নাস্তা দে। ঠিক আছে মা। ভাবি, তুমি যে টেবিলে বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। ও মা, দেখছো আমার নন্দিনীর কথা? এখন তো নাস্তা তো তোমাদের দেওয়ার কথা, আমার তো কি মানুষ দেখতে আসবে। আর মা, আপনি আমাকে পর কেন মনে করছেন? আমি তো আপনার নিজের মেয়ের মতনই। দিন, আমি পারবো। এই বলে তে জিনের হাত থেকে থালা বাটিগুলো নিয়ে নেয় আর সেগুলো ধুতে শুরু করে। দেখেছো কি ভদ্র একটা মেয়ে। জঙ্কুক একদম একটা লক্ষ্মীমন্ত মেয়েকে পছন্দ করেছে, ঠিক আমার মনের মতন। ঠিক বলেছো মা, আগে জানতাম বড়লোক মেয়েটির অহংকার থাকে, কোনো কাজ জানে না, কিন্তু ভাবে তো প্রমাণ করে দিল সেও তো একজন বড় ঘরের মেয়ে। আর তাদের বাড়িতে 10-15টা করে কাজের লোক, সে কিনা থালাবাটি মাছে। বিশ্বাস করা যায় ভাইয়া সত্যি একটা আমাদের জন্য লক্ষ্মী মেয়ে নিয়ে এসেছে। তার শ্বশুর শাশুড়িকে বসে আর জিমিনকে নাস্তা দিল টেবিলে। সবাই তো অনেক কপা, কারণ তার শাশুড়িকে তে একটা কাজও করতে দেয়নি। ঘুম থেকে উঠে তার শাশুড়ির কাছ থেকে নাস্তা বানিয়ে চাটাও নিজের হাতে বানিয়েছে। তার শ্বশুর শাশুড়ি বলা বলি করছে, তের অনেক প্রশংসা করছে। এই প্রথম এই বাড়িতে তার জিনের ছাড়া হাতেও তার বোমার হাতে নাস্তা খাচ্ছেন তার শ্বশুর শাশুড়ি। কেউ অনেক বলেছে অনেক ভালো হয়েছে। এখন থেকে তো তে বলেছে যে সেই নাস্তা রান্না করবে, কারণ তার রান্না করতে খুবই ভালো লাগে। তারা তো ভেবেছিল তে রান্না বান্না হয়তো বা কিছু জানে না, কিন্তু তাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে তো তে তো মোটামুটি সবই কাঁচা। জিমিনও তার ভাবির অনেক প্রশংসা করছিল। এর মধ্যে জঙ্কুক শাওয়ার নিয়ে নিচে নামলো। তে একটা লাল শাড়ি পরেছিল, চুলগুলো ছাড়ানো, চুলগুলো ভেজা ছিল, চুল থেকে টপটপ করে পানি পড়ছিল। আর তেকে ন্যাচারাল মেকআপ ছাড়াই এত সুন্দর লাগছিল, জঙ্কুক তের দিকে চোখ যেতেই চোখ আর সরাতে পারছিল না। তো জঙ্কুক এড়াতে পারবে না, কারণ মেয়েটা দেখতে সত্যি খুবই সুন্দরী, যে কেউ দেখলে প্রথমে প্রেমে পড়ে যাবে। জঙ্কুক হা করে কিছুক্ষণ সেইখানে তের দিকে তাকিয়ে রয়েছিল। কালকে দেওয়া জঙ্কুকের অত্যাচার, গলার ভিতরে লাভ বাইটগুলো দেখা যাচ্ছে। তে ওগুলো চুল দিয়ে ঢেকে রেখেছে, কিন্তু জঙ্কুকের নজর এড়ানো তো কঠিন, কারণ সে তো নিজেই জানে যে তের কোথায় লাভ বাইট করেছে, সেদিকে নজর বোলাচ্ছে। জঙ্কুক মুচকি মুচকি হাসছে, তার খুব ভালোই লাগছে।
এই দৃশ্যতে একটু খেয়াল করে সে একটা বাঁকে হাসি দিল। জিমিন তো পুরোটাই খেয়াল করেছে। তার ভাই এবং ভাইয়ের বোন পেনভিরিতে তারা দেখছে। তাই তার ভাইকে শরম দেওয়ার জন্য জিমিন বলে উঠলো, কি রে ভাই, তুই এভাবে হা করে তাকিয়ে কেন আছিস? তোর মুখে তো মশা ঢুকবে, মুখটা বন্ধ কর। জিমিনের এমন কথা শুনে জাংকুকের হুঁশ ফিরল। জাংকুক জিমিনকে একটা ধমক দিয়ে বলল, তোর কলেজ নেই, এভাবে পাক্কামো করছিস কেন? না, তোরও তো সম্মানটা থাকার কথা, কারণ এখানে গুরুজনরা বসে আছে আর তুই কিনা ভাবের দিকে ক্রাশ খেয়ে বসে আছিস। জিমিনের এমন পাকনা পাকনা কথা শুনে দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে যায়। এর ভেতরে জাংকুকের সম্পর্কটা আগে থেকে অনেকটা ভালো হয়েছে। জাংকুককে দেখে চোখে হারায়, সে জাংকুককে ভালোবেসে ফেলেছে। আর জাংকুক তো তাকে বলে দিয়েছে তার মনের কথা। তে তো আগে থেকে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তার হাজবেন্ড তাকে ভালোবাসে, এর থেকে খুশির খবর আর তার কাছে কি বা হতে পারে। অন্যদিকে আরেমের অবস্থা খুবই খারাপ। অপারেশন না হলে তাকে বাঁচানো যাবে না। এই মুহূর্তে তাদের 5 লাখ টাকার দরকার, কিন্তু জঙ্গল যেহেতু একটা ছোট কাজ করে, এত টাকা দেওয়া তো তার পক্ষে সম্ভব না। কিভাবে কি করবে জিন বুঝতে পারছেন না। তিনি খুবই ভেঙে পড়েছেন। তখনই তার বৌমা আশ্বাস দিলেন, মা আপনি ভেঙে যাবেন না, আমি আছি তো, আমি বাবার অপারেশন করাবো। জি বৌমা, এটা হয় না। তুমি বড়লোক বলে তোমার কাছ থেকে আমরা টাকা নিতে পারি না। মা, আপনি না বলেছিলেন আমি আপনার বৌমা না, নিজের মেয়ের মতন। তাহলে নিজের বাবার চিকিৎসার টাকাটা কি আমি দিতে পারবো না? এতটুকু কি আমার দায়িত্ব নেই নাকি? বৌমা বলে আপনি আমার সাথে এমন করছেন। জি মা, আমি তোমাকে সেটা বলতে চাইনি, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি মা। আমি চাই যে আমার বাবা আগের মতন দাঁড়াতে পারো, তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারো। ওনার কষ্ট যে আমার সহ্য হচ্ছে না। আর আপনি তো দেখেছেন ডক্টর কি বলে গেল, 5 লাখ টাকা এই মুহূর্তে অপারেশনের জন্য জরুরি। আর এতটাই যখন আপনাদের আত্মসম্মানে লাগবে, জাঙ্কুক না হয় পরে আমাকে টাকাটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তোদের যা ভালো মনে হয়, কিন্তু জাঙ্কুক বৌমার টাকাটা কিন্তু ফেরত দিবি। ঠিক আছে মা, এখন না হয় এর কাছ থেকে আমি ধার নিলাম, পরে যখন আমার হাতে টাকা হবে আমি ফেরত টাকা শোধ করে দিব। তারপরে 3 মাস কেটে যায়। নামজনের অপারেশন সফলভাবে। ডক্টর বলেছে এখন বিপদ মুক্ত, মানে নামজন আগের মতন হাঁটতে পারবে। বাড়ির সবাই এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। জাংকুক, আমি খুবই প্রাউড ফিল করি। তুমি একজন লক্ষ্মী মেয়ে আমাদের জন্য চয়েস করেছো। আমাদের সংসারে আসার পর তুই কতটা মিলেমিশে ছিল আমি দেখেছি। মেয়েটা একজন বড়লোকের মেয়ে, যার এতটাও মিলেমিশে থাকার কথা ছিল না, কিন্তু আমাদের সংসারে আসার পর সে এতটা ভাবে মিলেমিশে যেতে পারবে আমরা কল্পনাও করিনি। তের তুলনা হয় না। আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার বৌমার জন্য। বাবা, আপনি এসব বলে আমাকে ছোট করবেন না, আর এটা তো আমার দায়িত্ব। আর জাংকুক তো আমাকে পরে টাকাটা দিয়ে দিবে। আপনারা তো এমনিতে বললো টাকাটা নিতেন না। ঠিকই বলেছো, বৌমা যদি আমাদের সংসারে না থাকতো জানি না কি হতো। আমি তোমার কাছে কৃতজ্ঞ বৌমা। তোমার মতন প্রত্যেকটা ঘরে যেন এমন লক্ষ্মীমন্ত বৌমা পায়। শুধু আমাকে এসব বলে লজ্জা দেবেন না। আপনাদের ফ্যামিলিতে আসার পর আমি অনেক কিছু শিখতে পেরেছি। জঙ্কুকের মতন একজন হাজবেন্ড পেয়েছি যে সবসময় আমাকে সবকিছুতে সাপোর্ট করে, আর আপনাদের মতন ফ্যামিলি যে আমাকে খুব ভালোবাসে, এটাই আমি অনেক খুশি। একটা মেয়ের এর থেকে আর কি বা চাওয়া থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ তে, আমার জীবনে আসার জন্য। তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে আলো করে দিয়েছো। তুমি না আসলে হয়তো বা আজকে এই সুখের দিনটাও আমি দেখতে পারতাম না। আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, তোমার জন্য আমি হাসতে শিখেছি, বাঁচতে পেরেছি। তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রী। সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। তুমি আমার শূন্য পকেটে আমার সাথে ছিলে, আর সারা জীবন থেকো। গায়ে স্টপ ইট নাও। তোমাদের এবার কান্নাকাটা দেখে কিন্তু আমি নিজেও কান্না করে দেবো। টেয়া নিজের চোখের পানিগুলো আটকাতে পারে না, সেও হাওমা করে কান্না করে দিল। বাচ্চা মেয়েদের মতন কান্না করছে। এই প্রথম জঙ্কুক দেখে কান্না করতে দেখলো। জঙ্কুক সাথে সাথে দেখে জড়িয়ে ধরলো। আরে ভাইয়া ভাবি, এটা তো হাসপাতাল, তোমরা পাশে যে রোমান্স করো, মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। জিমিনের কথায় একটু লজ্জা পেয়ে গেল, সাথে জঙ্কুক মুচকি মুচকি হাসছে। আর আবারও জঙ্কুক জিমিনকে ধমকতে বললো, মা এবার সত্যি সত্যি তোমার মেয়েকে বিয়ে দাও, না হলে আমার রোমান্সের 12টা বাজিয়ে দেয় সবসময়। হ্যাঁ, আমি সত্যি কথা বললি মা, বিয়ে দিয়ে দাও।
তোমাদের পূর্ণতা স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলুন। আর আমি নতুন স্টোরি সামনে দিব। আমি এতদিন ভিডিও দিতে পারিনি, এর পেছনে অনেক কারণ আছে, ওইটা অন্য একদিন শেয়ার করে দেবো তোমাদের। জানি আমার উপর রেগে আসো, প্লিজ কেউ রাগ করো না, কারণ আমার শরীরটা আসলে অনেক খারাপ, তাই আমি ভিডিও দিতে পারিনি। আর কি ভিডিও দিব আমার মাথায় কিছু আসতেছিল না, সত্যি কথা বলতে গেলে। আমি একটা স্টোরি দেখেছি ফেসবুকে, ওইটা খুব তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি কই, এই যে এই স্টোরিটা শেষ করে আবার ওটা ভয়েস দিতে বসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।